প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষে তোমরা যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয়েছো, তোমাদের যাদের অর্থনীতি আছে তাদের সবাইকে অর্থনীতির অনলাইন ক্লাসে স্বাগতম। তো আমি সৌমিত্র সর্দার, আমার ডেজিগনেশন সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। তো এখন আমরা আমাদের যে আজকের পাঠ্য বিষয়, সেই পাঠ্য বিষয়ের আমরা জানি আমাদের আজকের বিষয়ের নাম অর্থনীতি প্রথম পত্র। তো আমাদের শ্রেণীও আমরা জানি এটা একাদশ শ্রেণী, আমাদের শিক্ষাবর্ষ আমরা জানি 2020-21, এটা আমাদের মানবিক শাখা এবং আজকের তারিখ আমরা জানি 8-10-2020 সাল। তো এখন আমরা আসি আমাদের ফার্স্ট, আমরা দেখি যে অর্থনীতির পাঠ্যক্রমে যাওয়ার আগে আমরা এখানে দেখছি যে আমাদের একজনের ছবি দেয়া আছে, যাকে আমরা বলছি ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স। আমরা বলছি যে ইকোনমিক্স এর ফাদারকে আমরা বলছি যে অ্যাডাম স্মিথ। তো যখন আমরা বলছি যে শুরুতে ইকোনমিক ডিসিপ্লিনটা যখন আমাদের ছিল না, বা আমাদের ছিল কিন্তু আমরা এটাকে তত্ত্বীয়ভাবে এটাকে বিশ্লেষণ করতে পারতাম না, তো শুরুর দিকে যিনি আমাদের পথ দেখিয়েছেন তাকে আমরা বলছি অর্থনীতির জনক, তিনি অ্যাডাম স্মিথ। তো অ্যাডাম স্মিথ তার এই যে অর্থনীতি আমাদের যে শুরুর দিককার কনসেপ্ট যেগুলো ডেভেলপ হয়েছে, তো তার সেই একটা বিখ্যাত গ্রন্থে আমরা এগুলো পাই। বইটার নাম আমরা জানি দ্য ওয়েলথ অফ নেশনস। এটা আমাদের লাইব্রেরিতে পাওয়া যাবে। তো আমরা জানি যে তোমরা ইংলিশ বই পড়াতে অতটা আগ্রহী এখনো হয়ে ওঠেনি। যখন যারা হায়ার স্টাডিজ এর পরে যাবা, তারা তোমরা ইকোনমিক্স যারা হায়ার স্টাডিজ করতে চাও তারা এই বইটা পড়ে নিতে পারো। এটা তোমাদের বেসিক ডেভেলপ করবে। তো আমরা বলছি যে এই যে তার ওয়েলথ অফ নেশন বইটা, এই ওয়েলথ অফ নেশন বইটা তার আমরা ফার্স্ট প্রকাশনার সালটা দেখছি এখানে 1776 সালে। তো এখন আমরা বলছি যে তিনি অর্থনীতিকে বলেছেন সম্পদের বিজ্ঞান। তো এখন কোশ্চেন হলো, আমরা তো আজকের পাঠ্যক্রমে দেখতে চাই, তো আমরা এই ডেফিনেশনটা কেন নিয়ে আসলাম? আমাদের এর পরের ক্লাসগুলোতে আমরা ডেফিনেশন নিয়ে যথেষ্ট আলোচনা করব। তো যেহেতু আমরা এক পাঠ্যক্রমটা সাজানো আছে আমাদের একটা নির্দিষ্ট ওয়েতে, তো আমাদের এই সম্পদের বিজ্ঞান দিয়েই আমরা একটু আমাদের পাঠ্যক্রমটাকে আলোচনা করব, যে কিভাবে কোন চ্যাপ্টার কেন আসলো এবং সম্পদের বিজ্ঞান থেকে আমাদের এই চ্যাপ্টার গুলোকে কিভাবে সাজানো হয়েছে। তো এখন আমরা বলছি যে সম্পদ, তো আমরা সবসময় বলি যে হি ইজ এ রিচ ম্যান অথবা সম্পদশালী, কিন্তু বাস্তবিক অর্থে আমাদের কাছে যারা আমরা এখনো সম্পদশালী শব্দটার সঙ্গে পরিচিত, কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদের কাছে সম্পদের ধারণাটা অস্পষ্ট। তো শুরুতে এই যে সম্পদের ধারণাটা যখন এসছে, আমরা এখানে খুব বেশি ডিসকাস করব না, আমাদের পরের ক্লাসগুলোতে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা বলছি শুরুতে যখন সম্পদের ধারণাটা আসছে তখন আমরা বলছি যে এই সম্পদটা আসলে কি ছিল। অর্থাৎ শুরুর ধারণায় আমরা বলছি সম্পদটা কি ছিল। তোমরা চাইলে একটু খাতাও নিতে পারো, খাতা কলম নিতে পারো। তো আমরা বলছি যে শুরুতে যখন আমরা দেখি মার্কেন্টালিজম ভিউ, তাহলে আমরা একটা নতুন ভিউ বললাম যেটাকে আমরা বলছি মার্কেন্টালিজম ভিউ। তো মার্কেন্টালিস্টরা কি মনে করতো? মার্কেন্টালিস্ট সমাজ যখন ছিল তখন দেখা যেত কি, কলোনি ছিল, উপনিবেশ ছিল। সেই সময় উপনিবেশ বলতে কি বোঝানো হয়, যেমন আমি যদি বলি যে, আমরা যদি বলি বাংলাদেশের ক্ষেত্রে একটা উদাহরণে আমরা আসি, তারপরে আমরা উপনিবেশটাকে চিন্তা করব। আমরা যদি বলি ব্রিটিশ কলোনি, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশ আমাদের এই উপমহাদেশে ছিল। তো উপনিবেশ বলতে আমরা এখানে তাহলে কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম যে তারা বিদেশি, কিন্তু তারা আমাদের দেশকে দখল করেছে, নির্দিষ্ট অংশ দখল করেছে, এখানে বসতি স্থাপন করেছে, এখানে শাসন করেছে। তার অর্থ কি? তারা বিদেশি হয়ে আমাদের এই যে অনেকটা দখলদারিত্ব আর কি, উপনিবেশটা অনেকটা তাদের দখলদারিত্ব এবং বসতি স্থাপন করে এটাকে নিয়ন্ত্রণ করা আর কি। তো এটাকে আমরা বললাম যে উপমহাদেশটা আমরা এই ব্রিটিশদের কাছ থেকে আমরা এভাবে উপনিবেশ হিসাবে বেশ 200 বছরের মতো তারা এখানে রাজত্ব করেছে। তো এরকম ব্রিটিশ কলোনি ছিল, ফ্রান্সের কলোনি ছিল, স্প্যানিশ কলোনি ছিল। তো এখন আমরা বলছি এই যে কলোনিয়ালিজম যখন ছিল তখন দেখা যেত কি যে এই সময়ে কলোনির যারা কর্তা ছিলেন তাদের ধারণা ছিল যে শুধুমাত্র সম্পদ হতে গেলে জিনিসপত্র উৎপাদন করো এবং সেখান থেকে তুমি রপ্তানি করো। অর্থাৎ ব্রিটিশ বা এইসব দেশে জিনিসপত্র উৎপাদন হবে, বা অন্যান্য দেশের জিনিসপত্র উৎপাদন হবে এবং সেখান থেকে রপ্তানি করবে, রপ্তানির বিনিময়ে তারা গোল্ড আর সিলভার আর্ন করবে। অর্থাৎ সম্পদ বলতে তখন শুধুমাত্র বলা হতো গোল্ড আর সিলভার। কারণ কি গোল্ড আর সিলভার সম্পদ হওয়ার কারণ কি? কারণ গোল্ড আর সিলভার সহজে নষ্ট হয়ে যায় না এবং এটা প্রেশাস মেটাল এবং এটা আমাদের সৌন্দর্য বৃদ্ধিতেও সাহায্য করে। তো দেখা যাচ্ছে কি যে গোল্ড আর সিলভার দীর্ঘদিন যাবত তার গুরুত্ব ধরে রাখতে পারে, কারণ এটা সহজে ক্ষয় হয়ে যায় না। কিন্তু আমি যদি বলি যে আলু, আলু তো আর আমি এভাবে সম্পদ হিসাবে রেখে দিতে পারি না, কারণ এটা কিছুদিনের মধ্যে পচে যাবে। তো গোল্ডের এমনিতেই ভ্যালু আছে, দেখতে সুন্দর এবং এটা আমাদেরকে নিডস পূরণ করে। ফলে দেখা যায় কি যে তখনকার দিনে সম্পদ বলতে শুধুমাত্র গোল্ড আর সিলভার উপার্জনটাকে ধরা হতো। তো যখন এরকম গোল্ড আর সিলভার উপার্জনটাকে সম্পদ মনে করা হতো, তখন আমাদের একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছেন যার নাম আমরা বলছি অ্যাডাম স্মিথ।
তিনি বলছেন যে সম্পদ বলতে শুধুমাত্র যে আমাদের গোল্ড আর সিলভার তা না, গোল্ড আর সিলভার আমাদের সম্পদের মূল্য। তাহলে এখানে গোল্ড আমাদের সম্পদটা তাহলে কি? তাহলে সম্পদটা বলতে তিনি তখন বুঝিয়েছেন দ্রব্য ও সেবা সামগ্রী। কারণ আমি যদি দ্রব্য সেবা সামগ্রী না থাকে কদিন পরেই মরে যাব। তাহলে সেক্ষেত্রে আমার দ্রব্য সেবা সামগ্রীটাই হলো আমার জন্য সম্পদ। তো এখন আমাদের এই যে চ্যাপ্টার গুলো আমরা এর পরের ডিটেলস আমরা পরের ক্লাসগুলোতে ডিটেলস নিয়ে আলোচনা করব যে কিভাবে আমাদের ইকোনমিক্স আসলো, সম্পদ থেকে শুরু করে আমরা ডিটেলস একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা আসি, আমরা বলছি এই যে আমরা বলছি যে আমাদের সম্পদ, তো সম্পদ বলতে যে অ্যাডাম স্মিথের সঙ্গে আমরা পেলাম দ্রব্য সেবা সামগ্রী। তো দ্রব্য সেবা সামগ্রী এটা কি আসলে? কারণ আমি যদি বলি আমি একটা জামা কিনেছি, আমি 2 কেজি চাল কিনেছি, আমি 2 কেজি ডাল কিনেছি, 3 কেজি পটল কিনেছি, তাহলে আমরা বলছি এগুলো আমাদের দ্রব্য সেবা সামগ্রী। তোমরা তোমাদের ভিডিও অফ করে রাখো। তোমাদের এখানে শুভ দাস, তুমি ভিডিও অফ করে রাখো। তাহলে এখন আমরা বলছি যে এখান থেকে আমরা বললাম যে আমাদের তাহলে আহ শুভ দাস, তুমি তোমার ভিডিও অফ করে রাখো। তাহলে এখন আমরা বলছি যে এখানে আমাদের তাহলে বুঝলাম যে দ্রব্য সেবা সামগ্রী, যেমন আমরা আলু, চাল, ডাল, পটল, তেল, গম, জামা কাপড়, এগুলো আমরা বলছি যে ফ্রিজ, টিভি, এগুলো আমাদের দ্রব্য। তারপর আমরা বললাম যে এই যে আমি এডুকেশন এখানে আমি পড়াচ্ছি, এটা আমরা বলছি সেবা। দ্রব্য সেবা কাকে বলে এটা ডিটেলস আমরা পরের ক্লাসগুলোতে আলোচনা করার চেষ্টা করব। তো এখন আমরা বলছি এই যে দ্রব্য সেবা সামগ্রী, এগুলো আসলে কি হবে? তাহলে এগুলো আমাদের উৎপাদন করতে হবে। এগুলো তো অটোমেটিক ইকোনমিতে পাওয়া যায় না। যেমন আমি যদি বলি বাংলাদেশের কোনো জমি এখন আবাদযোগ্য নেই, তাহলে দ্রব্য সেবা সামগ্রী আমি আর পাচ্ছি না, অন্য দেশের সঙ্গে যদি আমার সম্পর্ক না থেকে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা বলছি কি দ্রব্য সেবা সামগ্রী শুরুতে আমাদের উৎপাদন করতে হবে, এবং এই উৎপাদন আমি করলাম, এখন এর কাজ কি? দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করে আমাদের বসে থাকলে চলবে না। এটা যারা পেতে চায়, অর্থাৎ যারা এটা চেয়েছে, তাদের মাঝে এটাকে কি করতে হবে? বন্টন করতে হবে। তাহলে আমি দেখলাম কি দ্রব্য সেবা সামগ্রী একদিকে আমার উৎপাদন, আরেকদিকে হলো বন্টন। তো উৎপাদন করে কারা? তাহলে উৎপাদন করে উৎপাদনকারী, আর বন্টন হবে কাদের মধ্যে? যারা ভোগ করে তাদের মধ্যে। তাহলে আমরা দুটো পক্ষ পেলাম, একদিকে পেলাম আমরা উৎপাদনকারী, আরেকদিকে পেলাম আমরা ভোক্তা। ক্লিয়ার? তাহলে আমরা বলছি যে ইকোনমিক্সে যখন আমরা সম্পদ নিয়ে আলোচনা করছি, তখন আমাদের দ্রব্য সেবা সামগ্রী উৎপাদনের সঙ্গে একটা রিলেশনশিপ এসছে, আরেকটা হলো আমাদের ভোক্তার সঙ্গে রিলেশনশিপ এসছে। তাহলে এখন আমরা যদি বলি অ্যাডাম স্মিথের সংজ্ঞা যদি বিশ্লেষণ করা হয়, তাহলে অর্থনীতিতে আমরা মোট কটা পার্টি পেয়েছি? তাহলে অর্থনীতিতে আমরা দুটো পার্টি পেয়েছি, এক পক্ষ উৎপাদন করবে, আরেক পক্ষ ভোগ করবে। তাহলে উৎপাদন রিলেটেড যত সমস্যা আছে সেগুলো আমরা উৎপাদনকারীর সঙ্গে আলোচনা করার চেষ্টা করব, আর ভোক্তা রিলেটেড যত সমস্যা আছে সেগুলো আমরা ভোক্তার সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তাহলে এই ভোগ আর উৎপাদন, এই দুই দিক থেকেই মূলত আমাদের চ্যাপ্টার গুলোকে দেখানো হয়েছে। তো এখন আমরা আসি আমাদের পাঠ্যক্রমে, আমাদের পাঠ্যসূচিতে আমরা যাচ্ছি। তো এখানে যে আমরা দেখছি যে ফার্স্ট আমাদের আছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ওর সমাধান। তো মৌলিক অর্থনৈতিক সমস্যা বললে আসলে মৌলিক সমস্যাটা কি? যেমন আমি যদি বলি আমার ইচ্ছা করছে যে ফাইন আজকের আমি আহ, একটু বাইরে খেতে চাই, আমি একটু বাইরে যে খেতে চাই, আমি ধরলাম আমাদের স্টার হোটেল আছে, অথবা ধরলাম আমি একটু চাংখার ফুলে আমাদের হোটেল আছে, তো সেখানে যে আমি খেতে চাই। তো আমার আজকের ইচ্ছা করছে ফাইন, চাংখার ফুলে তো খাওয়া হলো, এখন আমি একটু স্টারে যাই। তারপরে আমি বললাম যে স্টারে খাওয়া হলো, এখন আমি একটু সোনারগাঁ বা এডিসন হোটেলে যেয়ে খাই। তো এখন আমরা দেখছি কি যে আমি যখন ভোগ করতে চাচ্ছি, তখন আমার আহ, অভাবের যে একটা ধরন সেটা কিন্তু শেষ হয় না। কিন্তু আমি কি সবসময় রেডিসন হোটেলে খেতে পারি, অথবা সবাই কি সবসময় রেডিসন হোটেলে খেতে পারে? তাহলে সবাই সবসময় রেডিসন হোটেলে খেতে পারে না। কারণ কি? কারণ তার সম্পদটা সীমিত, কারণ তার ইনকাম সীমিত। সম্পদ সম্পদ থেকে আমাদের ইনকাম আসে, সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। সম্পদ বলতে আমরা কি কি সম্পদ বুঝি সেগুলো আমরা পরে আরো ডিটেলস আলোচনা করব। আমরা বলেছি যে আজকে আমরা শুধু অ্যাডাম স্মিথের এই সম্পদ থেকেই আলোচনাটা লিমিটেড করতে চাই। তো আমরা বলছি এই যে আমরা যা পেতে চাই সেটা কিন্তু আমরা চাইলেই পাই না। কেন পাই না? কারণ আমাদের কাছে যে সম্পদ আছে, অর্থাৎ যেমন আমি যদি বলি এখন আমি এখানে ক্লাস নিচ্ছি, তাহলে আমি অন্য জায়গায় ক্লাস নিতে পারছি না। তাহলে অর্থাৎ এটা কি যে আমি এক জায়গায় যখন যাই তখন অন্য জায়গার যোগান কিন্তু আমার আর থাকছে না। সেক্ষেত্রে আমার একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? আমি যখন এক জায়গায় সময় দিচ্ছি তখন অন্য জায়গায় আমি সময় দিতে পারি না। এরকমই অর্থনীতিতে আমাদের যত সম্পদগুলো আছে, সেই সম্পদগুলো যখন এক জায়গায় ব্যবহার করা হয় তখন অন্য জায়গায় ব্যবহার করা যায় না। কারণ আমি যদি বলি একজন শ্রমিক তার নিজের জমিতে কাজ করছে, এখন যদি শুধু বাংলাদেশে একজন শ্রমিকই হয় এবং তার ধরলাম বাংলাদেশে আরো জমি আছে, তাহলে সেই সব জমিতে কি সে কাজ করতে পারবে? তাহলে দেখা যাবে কি শুধু তার একটা জায়গায় লিমিটেশন, অর্থাৎ সে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে পারছে না বলেই কি সম্পদ পুরোপুরি ব্যবহার এখানে হচ্ছে না। তাহলে আবার আমি যদি বলি যে আমার যে সম্পদ আছে সেই সম্পদটা আমার জন্য খুবই কম, কারণ সে আরো বেশি পেতে চায়, আরো বেশি পেতে চাইলে কিন্তু আমি পাচ্ছি না। যেমন আমি যদি বলি বাংলাদেশে আমার ল্যান্ড কম হয়ে গেছে, আরো বেশি ল্যান্ড দরকার, কিন্তু চাইলেই কি আমি পাই? কারণ ইন্ডিয়া তো আরো অনেক জনসংখ্যা আছে, পাশে আর নেপালেরও জনসংখ্যা আছে, তাদেরও সম্পত্তি তাদের বাউন্ডারি দ্বারা লিমিটেড। তাহলে আমরা বলছি যে আমরা যা পেতে চাই সেটা কিন্তু তুলনামূলকভাবে কম। তুলনামূলকভাবে কম কেন? কারণ প্রচুর পরিমাণে সম্পদ এখানে নেই, সম্পদ চাইলেই পাওয়া যায় না।
তো আমরা বলছি এই যে সম্পদ আমাদের আছে, এই সম্পদটা কিন্তু দুষ্প্রাপ্য, অর্থাৎ সহজে পাওয়া যায় না। এখন ইকোনমিক্স এর কাজ হলো যে এই যে আমাদের প্রাপ্য সম্পদ আছে, এই প্রাপ্য সম্পদকে কিভাবে সর্বোত্তম ব্যবহার করে সর্বোত্তম জনগণের চাহিদা পূরণ করা যায় সর্বোত্তম ভাবে। তো এই যে আমাদের মৌলিক সমস্যাটা আবর্তিত হয় কেন? কারণ সমস্যা থাকতো না, আমি যা চাই যদি সেটা পেয়ে যেতাম তাহলে কিন্তু আমার কোনো সমস্যা ছিল না। সমস্যাটা কেন আসে? কারণ আমি যা চাই তার জন্য আমার ইনকাম কম। ইনকাম কম কেন? কারণ আমার সম্পদ কম, সম্পদ থেকে আমাদের ইনকাম আসে। তো ইনকাম কম, সম্পদ কম, ফলে দেখা যায় কি আমি যা চাই তা পাই না। ফলে এটাই আমার অর্থনৈতিক সমস্যা। তো এখন কথা হলো যে এই যে অর্থনৈতিক সমস্যাগুলো কিভাবে পূরণ করা হবে, সেই পূরণের দিক থেকেই মূলত আমাদের ইকোনমিক্স নিয়ে আলোচনা করা হয়। তো এই মৌলিক অর্থনৈতিক সমস্যার আমরা পূরণ করাকে বলছি সমাধান। তো এই টপিকগুলোর মধ্যে আমরা দেখছি এখানে আমাদের আছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা কেন আসে? কারণ অভাবটা আমাদের যা পেতে চাই সেটা একটার পর একটা উদ্ভব হয়, এটা শেষ হয় না। এবং যে পরিমাণ সম্পদ আমাদের অর্থনীতিতে থাকে সেটা আমাদের সীমিত। এরপর আমরা বলছি এর এই ভিত্তিতে আমরা কি আলোচনা করি, যে এই ভিত্তিতে আমাদের দেখতে হয় যে কি উৎপাদন করা হবে। যেমন আমি যদি বলি আমি বাংলাদেশের জন্য প্রচুর পরিমাণে গাড়ি উৎপাদন করলাম, তো বাংলাদেশের ইনকাম তো আমাদের গাড়ি কেনার জন্য যথেষ্ট পরিমাণে নেই, তাহলে সেক্ষেত্রে সম্পদের কি ঠিকভাবে ইউজ হবে? কিন্তু আমি যদি বলি যে আমার যে সম্পদগুলো আছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, সেগুলো যদি আমি চাল উৎপাদনে ব্যয় করি তাহলে দেখা যাবে কি সেটা বেশি ইফেক্টিভ হবে, কারণ বাংলাদেশের জনগণ বেশি বেশি আহ, তাদের স্ট্যাপল ফুড হলো ভাত, তারা বেশি ভাত পেতে চায়। তো সেক্ষেত্রে দেখা যাবে কি আমি কি উৎপাদন করতে চাই, কারা কোনটা পেতে চায়, আমি সেটাকে কিভাবে উৎপাদন করতে চাই, আমার খরচ কেমন হবে, শ্রমিক বেশি নিব নাকি পুঁজি বেশি নেবো সেটা আমরা পরে আসবো। এবং শেষমেশ আমরা দেখতে চাই কার জন্য উৎপাদন করা হবে, অর্থাৎ কে এই দ্রব্যটা ভোগ করবে। তো এখন আমরা এটা হলো আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা। এরপরে আমরা দেখছি যে অর্থনৈতিক ব্যবস্থার সম্মুখে এখন কথা হলো যে এই যে আমাদের দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করা হচ্ছে এগুলো কি আমাদের সরকার দিবে, নাকি এটা আমাদেরকে নিজেদেরকে ভোগ করতে হবে, অথবা কিছুটা সরকার দিবে কিছুটা নিজেদেরকে ভোগ করতে হবে। যদি পুরোটাই সরকার দেয় তখন তাকে আমরা বলি আহ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। এরপরে যখন আমরা বলি পুরোটাই আমাদের নিজেদেরকে সংস্থান করতে হবে তখন সেই অর্থ ব্যবস্থাকে আমরা বলি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এরপর আমরা যদি বলি কিছু সরকার কিছু ব্যক্তি তখন তাকে আমরা বলি মিশ্র অর্থ ব্যবস্থা। আর ইসলামিক অর্থ ব্যবস্থায় আমরা জানি যে যার যতটুকু প্রাপ্য ন্যায্যতা অনুযায়ী এখানে পে করা হয়, অর্থাৎ এখানে সবাই সমান, সমতার ভিত্তিতে এখানে ইসলামী অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। এরপর আমরা শেষমেশ আমাদের এখান থেকে দেখতে চাই যে অর্থনীতিকে আমরা ক্ষুদ্র অংশে ব্যাখ্যা করব নাকি বৃহৎ অংশে ব্যাখ্যা করব। যখন আমরা ক্ষুদ্র অংশে আলোচনা করব তখন তাকে আমরা বলবো ব্যষ্টিক অর্থনীতি, এবং যখন বৃহৎ অর্থে আলোচনা করব তখন তাকে আমরা বলবো সামষ্টিক অর্থনীতি। তো আমরা শুরুতে বলেছিলাম যে আমাদের দুটো পার্টি, একদিকে হলো আমাদের ভোক্তা আর একদিকে হলো উৎপাদনকারী। তো এখন আমাদের ডিটেলস চ্যাপ্টার গুলো এখান থেকে শুরু হচ্ছে। তা প্রথম দিকে আমাদের মোটামুটি সম্পদ নিয়ে আলোচনা আছে, এবং এর পরের টপিক গুলো আমাদের আসবে ভোক্তা আর উৎপাদনকারীকে নিয়ে। তো এখন আমরা আসি। তো এরপরে আমরা দেখছি কি যে আমাদের শুরুর টপিকটা দেয়া আছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। তো এখানে আমরা বলেছিলাম যে আমরা আমাদের চ্যাপ্টার গুলো ভোক্তা আর উৎপাদক এই দুটো ভিত্তিতেই মূলত বিশ্লেষণ করা হচ্ছে। তো এখানে এই চ্যাপ্টারে আমাদের দুটো কনসেপ্টই আছে। শুরুতে আমাদের আছে ভোক্তার ধারণা বা ভোক্তার আচরণ, এরপরে আমাদের আছে উৎপাদকের আচরণ। তো ভোক্তার আচরণ বলতে আমরা কি বুঝি? যেমন আমি যদি বলি আমি একজন ভোক্তা, অর্থাৎ আমি ভোগ করতে চাই। যেমন আমি এই জামাটা কিনেছি শার্টটা, তাহলে এটা আমার শার্টটা একটা ভোগ। শার্টটা আমি কেন কিনেছি? কারণ সারটা আমার সন্তুষ্টি পূরণ করে, অথবা সারটা আমাকে উপযোগিতা দেয় বা উপকারিতা দেয়। তো সারটা আমাকে উপকার দিচ্ছে, তাহলে এই উপকারটাই মূলত আমাদের এখানে প্রথম কনসেপ্ট, যেটাকে আমরা বলছি উপযোগ। তোমরা যারা জয়েন করেছো পরে তারা সবাই তোমাদের নাম আর রোল নাম্বারটা লিখে দিও, না হলে পরে তোমাদের অ্যাবসেন্ট হয়ে যাবে। তাহলে আমরা বলছি যে আমরা কোনো দ্রব্য সেবা সামগ্রী ভোগ করি কারণ সেটার একটা গুণ আছে। সেই গুণটা কি? সেটা আমাদেরকে উপকার করে। যেমন আমি যদি বলি একটা মোবাইল ফোন, এটা কিন্তু আমাকে উপকার করে। যেমন এই মোবাইল ফোন না হলে তোমরা জুমে ক্লাস করতে পারতে না। তাহলে এখন আমরা বলছি কি এই যে দ্রব্য সেবা সামগ্রী ভোগ করি কারণ এর একটা নির্দিষ্ট গুণ আছে। এই দ্রব্য সেবা সামগ্রীর যে গুণ, সেই গুণটাকে আমরা বলি উপযোগ বা উপকারিতা। তাহলে দ্রব্য সেবা সামগ্রী ভোগের দিক থেকে আমাদের প্রথম কনসেপ্ট আসলে উপযোগ। এই উপযোগটা কিভাবে চেঞ্জ হয় সেটাও আমরা দেখাবো, এটা বাড়ে নাকি কমে দ্রব্য ভোগের সাথে সাথে। এরপর আমরা বলবো যে যেহেতু এটার উপকারিতা আছে সেহেতু এটা আমি পেতে চাই, সেই পেতে চাওয়ার পেছনে কি কি কারণ থাকলে আমরা চাহিদা বলবো, সেটা পরে আমাদের ধারণা আছে চাহিদা। তারপরে আমরা দেখবো যে দামের পরিবর্তনের সঙ্গে আসলে আমাদের চাহিদাটা কিভাবে পরিবর্তন হয়, তার থেকে আমরা ঢাল দেখবো, স্থিতিস্থাপকতা দেখবো আর কি এখান থেকে। তো এরপরে আমরা আসি, এরপরে এটা গেল ভোক্তার দিক, এরপরে এখানে আমাদের আছে উৎপাদকের দিক। তাহলে উৎপাদনকারী কি দিবে? যেমন আমি যদি বলি এই মোবাইল ফোনটা, উৎপাদনকারীর কাজ কি? মোবাইল ফোনটা সে যোগান দিবে। তাহলে উৎপাদনকারীর সঙ্গে এটা রিলেটেড। এর এর এ পাশে কিন্তু কখনোই আমরা এই এই পাশে কিন্তু আমরা কখনোই নিয়ে আসিনি যে এখানে উৎপাদনকারী, আমরা কিন্তু এখানে নিয়ে এসেছি সব ভোক্তার দিক। আর এখানে আমরা নিয়ে আসলাম কি যোগান থেকে, আমরা বললাম এটা হলো উৎপাদনকারীর দিক। তো উৎপাদনকারী আমাদের যোগান দেয়, যোগানের দামের সঙ্গে সঙ্গে তার যোগান কেমন হয়, সে দাম যোগান যখন দিবে তখন সে কোন কোন বিষয়গুলো বিবেচনা করবে তার ভিত্তিতে আসে যোগানের নির্ধারক। এরপর আমরা যোগানের সঙ্গে চলকগুলো যে সম্পর্ক তার থেকে পাবো আমরা যোগান অপেক্ষক, এটা আমরা পরে আলোচনা করব। এরপরে পাবো আমরা যোগানের স্থিতিস্থাপকতা। তারপরে আমরা পাবো যে ভোক্তা আর উৎপাদনকারী এবার দুটো একসঙ্গে এসছে এই যে এখানে।
এখানে আমাদের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ, এক্ষেত্রে ভোক্তারও লাগবে, আমাদের উৎপাদনকারীরও লাগবে। তারপরে আমরা দেখবো যে চাহিদা ও যোগানের পরিবর্তন হলে তখন আমাদের কি চেঞ্জ হয়। এটা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতে আমাদের প্রথমটা কনসেপ্ট, দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছি যে ভোক্তা আর উৎপাদনকারী দুই পক্ষই আছে। তো এইখানে আমরা কাকে দেখছি? এইখানে আমরা দেখছি যে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, এখানে আর কোনো ভোক্তা নেই। এখানে সবটাই আমাদের উৎপাদনকারীর সঙ্গে রিলেটেড। অর্থাৎ সে উৎপাদন করতে চায়, সে কিভাবে উৎপাদন করবে, আহ, তার কিসের সাহায্যে সে উৎপাদন করবে সেটা সে এখানে সেখানে সে দেখতে চায়। এরপর আমরা বলছি যে এই উৎপাদন করতে গেলে তার ব্যয় আছে, উৎপাদন কিভাবে করবে সেটাও আমরা দেখব। উৎপাদনের সঙ্গে কোনটা রিলেটেড, উপকরণ রিলেটেড, সেটাও আমরা আলোচনা করব। তো এরপরে আমরা দেখব উৎপাদন ব্যয়, অর্থাৎ উৎপাদন করতে গেলে যা ব্যয় আসে। আবার সে যে উৎপাদন করেছে তার থেকে তার মেইন উদ্দেশ্য হলো আয়, তো সেখানে আমরা উৎপাদনকারীর আয়ও দেখব। তো এখান থেকে আমাদের যে যে ধারণা আসবে, আমরা উৎপাদনের ধারণা দেখব, উৎপাদনের সঙ্গে কার কার সম্পর্ক আছে, অর্থাৎ কোনগুলো থেকে উৎপাদন আমাদের আসে সেটা আমরা আলোচনা করব। এরপর আমরা উপকরণ যদি পরিবর্তন হয় তার থেকে আমাদের উৎপাদন কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা দেখাবো। তারপর আমরা দেখাবো মাত্রাগত উৎপাদন, যেটা মূলত উপকরণের শতাংশিক পরিবর্তনের সঙ্গে রিলেটেড। শতাংশ বললেই আমরা তাকে মাত্রা বলবো, পরের ক্লাসগুলোতে এটা আমরা আলোচনা করব। এরপরে আমরা বলছি যে উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়কে আমরা আবার ভাগ করেছি স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। এরপরে আমরা বলছি যে এর থেকে আমাদের আরো কয়েকটা কনসেপ্ট আছে, মোট, গড় ও প্রান্তিক ব্যয়, সেগুলো আমরা দেখব। আর এরপরে আমরা দেখছি যে শেষ বেলায় আমাদের দেয়া আছে আয়, আয়কে বলছি আমরা মোট আয়, গড় আয় আর প্রান্তিক আয়। তো এখানে আমরা যদি বলি এই যে আমাদের সব ব্যয় বা এই রিলেটেড ব্যাপারগুলো, এগুলো সব কিন্তু আমাদের চারটা উপকরণের সঙ্গে রিলেটেড। অর্থনীতিতে এগুলো সম্পদও বলা হয়, এগুলোকে বলা হয় প্রোডাক্টিভ ইনপুট, অর্থাৎ উৎপাদনকারী উপকরণ, যার আরেক নাম রিসোর্সেস বা সম্পদ বলা হয়। তো এখানে আমাদের সম্পদগুলোর মধ্যে আছে, আমরা দেখছি এখানে আমাদের ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন, সেগুলো আমরা ব্যাখ্যা করব ডিটেলসে। আশা করি আমাদের পরের ক্লাসেই প্রথম লেকচার থেকে আশা করি আমরা এটা শুরু করতে পারবো। আমাদের যত দূর ইচ্ছা আছে এটা শুরু করার, আমাদের ব্যাখ্যাগুলো, ডেফিনেশন গুলো ব্যাখ্যা দেওয়ার পরে আমরা আশা করি এটা নিয়ে আমাদের আলোচনা করার সময় পাবো। তো এরপরে আমরা আসি আমাদের চতুর্থ অধ্যায়, যেটাকে আমরা বলছি বাজার। তো এখন আমি বললাম যে বাজার বললে আমাদের মূলত একটা স্থান বোঝে, যেমন কারণ বাজার, তারপরে আমাদের এলাকার কোনো বাজার, তারপরে আমরা বলছি যে নিউ মার্কেট, নতুন বাজার আমাদের এই ঢাকায়, তারপর আমরা বলছি যে আমাদের মোহাম্মদপুরের বাজার। তো এরকম বাজার বললে মূলত বোঝায় যে বাজারে তাহলে কে কে থাকে। বাজারে চিন্তা করলে আমাদের মনে হয় যে বাজারে বোধহয় ক্রেতা আছে, বিক্রেতা আছে, আর জিনিসপত্র আছে, আর দ্রব্য সেবা সামগ্রীর দাম থাকে। ইয়েস, দিস ইজ মার্কেট। কিন্তু মার্কেট হতে গেলেই যে আমাদের কোন স্থান হতে হবে এটা কিন্তু ফিক্স। মার্কেট হতে গেলে আমাদের ক্রেতা বিক্রেতা, দ্রব্য সেবা সামগ্রী আর দাম হলেই হবে। যেমন আমি বাসায় বসে কোনো মার্কেটে আমি যাইনি, কিন্তু দেখা যাচ্ছে কি যে আমি বাজার থেকে একটা মোবাইল ফোন কিনেছি অনলাইনে, আমি জানি না যে কোথায় মার্কেট আছে। এটা অনলাইন মার্কেট, কিন্তু তার সঙ্গে তার দেখা হয়নি, কোনো প্লেসও হতে হয়নি, কিন্তু আমি কিন্তু মোবাইলটা পেয়ে গেছি। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে সে একজন বিক্রেতা, বিক্রি করেছে, তাকে আমি চিনি না। আর আমি ক্রেতা, আমি কিনেছি, একটা নির্দিষ্ট দামে কিনেছি, একটা নির্দিষ্ট পরিমাণ কিনেছি। তাহলে বাজার হতে গেলে আমরা বলছি যে আমাদের ওরকম নির্দিষ্ট কোনো জায়গার দরকার নেই। এখন কথা হলো যে এই যে বাজার, এই বাজারের ক্ষেত্রে আমরা যে আলোচনাটা আনতে চাই, এখানে ক্রেতা বিক্রেতা দুই পক্ষই থাকে, কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে থাকবে, আমরা এর আগের চ্যাপ্টারটা দেখেছিলাম উৎপাদনকারীকে নিয়ে, সবকিছু উৎপাদন হয়েছে, তো উৎপাদনের জন্য আমাদের এখন বাজার দরকার। তো সেই বাজারে আমরা এসেছি। তো এখন আমরা যদি বলি এই যে বাজার, এই বাজারে মূলত আমাদের বিশ্লেষণটা কাকে নিয়ে হবে? এই বাজারে আমরা যে বিশ্লেষণ করব সেটা মূলত উৎপাদনকারীকে নিয়েই হবে। কারণ এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছি কি, এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছি উৎপাদন হয়েছে, উৎপাদনের ব্যয় আছে, উৎপাদনের আয় আছে। কিন্তু উৎপাদনকারী যে তার যে উৎপাদন করবে তার জন্য তার মোটিভেশনটা কি, তার জন্য তার মোটিভটা কি, যে আমি উৎপাদন করতে চাই, আমার এখান থেকে বেনিফিট কি। তাহলে সেই বেনিফিটটাকেই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব, যেটা হলো তার উৎপাদনকারীর ভারসাম্য, যেখান থেকে তার মুনাফার কনসেপ্ট গুলো আমরা দেখানোর চেষ্টা করব, যে উৎপাদনকারী বাজার থেকে কিভাবে মুনাফা অর্জন করবে। সেই কনসেপ্ট গুলো মূলত আমরা এখানে দেখাবো। তা বিভিন্ন বাজারের আন্ডারে আমরা দেখাতে চাই একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এরপরে একচেটিয়া বাজার। এই বাজারগুলো কি আমরা জানি না, আমরা একটা ডিটেলস ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব বক্সে, আশা করি এই চ্যাপ্টার গুলোতে যখন পড়ানো হবে। এরপর আমরা বলছি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অলিগোপলি, মনোপসনি। তো এই বাজারগুলো আমরা যখন আলোচনা করব তখন আমাদের টপিক গুলোর মধ্যে সব টপিকই আমাদের বইয়ে ডিটেলস ওরকম প্রফিট দিয়ে দেখানো হয়নি। এখানে শুধু আমাদের দুটো বাজার সম্পর্কে ডিটেলস আলোচনা আছে, সেটা একটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটা হলো একচেটিয়ামূলক বাজার। তো এরপরে আমরা আসবো যে ফার্মার শিল্প, যে ফার্ম বলতে আমরা কি বুঝি, শিল্প বলতে আমরা কি বুঝি। তো ফার্মার শিল্প দুটোই উৎপাদনের সঙ্গে রিলেটেড। তো এখানে ফার্মার শিল্পের ধারণার মধ্যে আমরা এখান থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণ, সেখানে
এগুলো থেকে মূলত এই কনসেপ্ট গুলো, একচেটিয়া বাজারের দাম নির্ধারণ, এগুলো কাকে বলে প্রথমে, তারপরে এখান থেকে আমরা দাম নির্ধারণ বা মুনাফার কনসেপ্ট আমরা এখান থেকে পাবো উৎপাদনকারীদের। তো আমরা ফার্স্ট চ্যাপ্টার গুলোতে দেখলাম, প্রথমে চ্যাপ্টারে আমরা দেখলাম এখানে আমাদের ভোক্তা ছিল, উৎপাদনকারী ছিল। এখানে আমরা দুটো পক্ষ নিয়েছিলাম যোগানের সঙ্গে রিলেটেড। এই যোগান দেওয়ার জন্য পরে উৎপাদনকারীর কি কি আছে, উৎপাদনকারীর উৎপাদন ব্যয় আছে এবং সেখান থেকে সে আয় করে। যেমন আমি যদি বলি আমি আলু উৎপাদন করেছি, আলুর জন্য আমার খরচ আছে, আলু বাজারে বিক্রি করলে সেখান থেকে আমার আয় আসে। তো এটা হলো আমাদের উৎপাদন ব্যয় ও আয়। তো এর পরের চ্যাপ্টারে আমরা বললাম যে উৎপাদনকারী যেহেতু বাজারে থাকবে, তো বাজারে থাকতে গেলে সে তো লস করে বাজারে থাকবে না, লস করলেও কিছু সময় সে বাজারে থাকতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সে বাজারে থাকে না, সেটা আমরা আলোচনা করব। তো এখান থেকে আমরা বলছি যে বাজারে কিভাবে সে মুনাফা অর্জন করতে পারে, সেই টার্গেটটা আমাদের এখানে মেইন। এরপরে আমরা আসি, এরপরে আমরা যখন আলোচনা করব তার আগে একটু দেখে আসি এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্ট উৎপাদন করতে গেলে আমাদের মূলত চারটা জিনিস লাগে। একটা হলো ভূমি, একটা হলো শ্রম, একটা মূলধন এবং একটা সংগঠন। তো এর পরের চ্যাপ্টার গুলো আমাদের মূলত এই চারটা চ্যাপ্টার, এই চারটা জিনিস নিয়ে আমাদের আলোচনা করা হচ্ছে। তো দেখি এর পরের চ্যাপ্টার গুলো আমাদের কি আছে। ফার্স্ট আমরা বলেছি শ্রম বাজার। তাহলে উৎপাদনের শুরুর দিকে যে উপকরণগুলো আমাদের ছিল ভূমি আর শ্রম, তার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ হলো শ্রম। তাহলে শ্রম বাজারটা আমাদের শুরুতে আলোচনা আছে। অর্থাৎ আমি যদি বলি আমি একজন শ্রমিক, অর্থাৎ আমি সিটি কলেজে আমার শ্রম বিক্রি করছি। তো যখন আমি বলছি এই যে শ্রম বিক্রি করছি, তাহলে আমি একজন বিক্রেতা, আর সিটি কলেজ আমার শ্রম কিনছে, তাহলে সিটি কলেজ ক্রেতা। তাহলে যেখানে যেখানে আমরা বলছি যে বাজার সেখানেই হবে যেখানে ক্রেতা বিক্রেতা থাকবে এবং দাম থাকবে। তো আমার দামটা কি, আমি নির্দিষ্ট সময় পরে সিটি কলেজ থেকে আমার একটা মজুরি আমি পাই, তো সেই মজুরিটাই আমার মূলত দাম। তাহলে আমরা বলছি যে শ্রমিক কেনা বেচা হয়, এবং যেখানে আমরা বলছি যে একটা মজুরি থাকে সেটাকে আমরা বলছি শ্রম বাজার। যেমন আমরা যদি দেখি আমাদের এই গার্মেন্টস শ্রমিক যিনি আছেন, এনার মুখের দিকে তাকালেই বুঝতে পারছি যে হাসি মুখটা আসলে আমাদের অর্থের বিনিময় হয়েছে। সেটা কিরকম, যেমন আমি যদি বলি আমি সিটি কলেজে শ্রম দেই বা আমি এই যে ক্লাস নিচ্ছি, এই ক্লাস নিলে আমার একটা শারীরিক আর মানসিক ক্ষতি আছে। যেমন এই সময় আমি টিভি দেখতে পারতাম, রিল্যাক্স করতে পারতাম, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি ঘুরতে যেতে পারতাম, তো সেটা আমার একটা ভালো লাগা আসতো। কিন্তু এটা আমি স্যাক্রিফাইস করেছি। কেন স্যাক্রিফাইস করেছি? কারণ আমি বলছি যে স্যাক্রিফাইস করলে আমার খারাপ লাগছে। যেমন আমি এই ক্লাস নিচ্ছি, সেটা আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কারণ এখানে আমার ফিজিক্যাল আর মেন্টাল একটা কস্ট আছে, অর্থাৎ শারীরিক আর মানসিক খারাপ লাগা আছে। যেমন আমি যদি বলি এখন আমি যদি ইট ভাঙতে যাই, তাহলে দেখা যাবে কি সেখানে আমার একটা শারীরিক আর মানসিক ক্ষতি আছে, অর্থাৎ খারাপ লাগা আছে। আমরা জানি যে যত ধরনের কাজ, সেই কোনো কাজই আমাদের ভালো লাগে না। এটা আমাদের মানুষের বিহেভিয়ার বা মেন্টাল বিহেভিয়ার, যে শারীরিক পরিশ্রম আমি কোনো ক্রমেই করতে চাই না। শারীরিক পরিশ্রম করলে আমার শারীরিক আর মানসিক ক্ষতি হয়। তো এই যে আমাদের শ্রমিকদের মুখে আমরা হাসি দেখছি, তাহলে নিঃসন্দেহে এই হাসিটা আমাদের বলছে যে তার একটা শারীরিক আর মানসিক ক্ষতি আছে, কিন্তু সেটা তো এখানে বলছে না। তাহলে আমরা বলছি যে তার অর্থটা কি, তার একটা কর্মসংস্থান হয়েছে, অর্থাৎ সে যে শারীরিক আর মানসিক যে ক্ষতি আছে, সেই ক্ষতিটা প্রতিষ্ঠানটা তাকে পুষিয়ে দিচ্ছে। তার বিনিময়টা কি, যে তার বিনিময় হলো তার একটা মজুরি এখান থেকে সে পাচ্ছে। তাহলে আমার ভালো লাগা বোধটা কেন আসে? কারণ আমি দেখলাম যে আমি এখানে পরিশ্রম করলে একটা মাস শেষে আমি নির্দিষ্ট পরিমাণে একটা মজুরি পাচ্ছি। তো এই মজুরিটা দিয়ে আমার ভালো লাগা কেন? কারণ এই মজুরি দিয়ে আমি ঘুরতে যেতে পারি, আমি টিভি কিনতে পারি, ফ্রিজ কিনতে পারি, দ্রব্য সেবা সামগ্রী কিনতে পারি। তো সেটা দ্রব্য সেবা সামগ্রী আমার একটা ভালো লাগার অনুভূতি দেয়, কারণ আমরা জানি ভোগ থেকে আমার সন্তুষ্টি আসে। তা এই যে আমার ক্ষতিটা, এই ক্ষতিটা পুষিয়ে দেওয়াটাই হলো আমরা বলছি যে আমাদের সন্তুষ্টি বা ভালো লাগা। অর্থাৎ এই সন্তুষ্টি বা ভালো লাগা আসে থেকে আমার মজুরি থেকে। তা আমরা বললাম শ্রম বাজারটা হলে কি, যেমন এই শ্রমিকের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সে নিঃসন্দেহে তার বাসায় কাজ করছে না, অথবা তার বাসা হলেও সে নিজে একজন উদ্যোক্তা। তাহলে আমরা বলছি যে সে একটা গার্মেন্টস কারখানার শ্রমিক, গার্মেন্টস কারখানার মালিক তাকে নিয়োগ দিয়েছে, এমপ্লয়ার তাকে নিয়োগ দিয়েছে, সে একজন এমপ্লয়ি। তাহলে আমরা বলছি যে এই এমপ্লয়ি এর বিনিময়টা কি, এর বিনিময়ে সে একটা মাস শেষে মজুরি পায়। তাহলে আমরা বললাম কি শ্রমের একটা চাহিদা আছে, যেটা শ্রমের মালিক যে যে এই যে গার্মেন্টস এর মালিক সে তাকে চেয়েছে, তাহলে সেটা তার চাহিদা। আর এই শ্রমিক নিজেই তার শ্রম বিক্রি করেছে, একটা নির্দিষ্ট সময় সে তার প্রতিষ্ঠানে ব্যয় করেছে, সেটাকে আমরা বলছি শ্রম সময়, বা সেটাকে আমরা বলছি শ্রমিকের যোগান, সেটা সে এখানে ব্যয় করেছে। এরপর আমরা বলছি কি এখান থেকে সে একটা নির্দিষ্ট মজুরি পায়। তাহলে বাজার হতে গেলে আমরা জানি কি তার শ্রমের দামটাকে আমরা বলছি মজুরি। বাজার হতে গেলে চাহিদা থাকে, যোগান থাকে, মজুরি বা দাম থাকে। তাহলে এখান থেকে শ্রম বাজার হলে শ্রমের চাহিদা আছে, শ্রমের যোগান আছে, শ্রমের চাহিদা আছে, শ্রমের যোগান আছে, মজুরি নির্ধারণ আছে, মজুরির আবার ধরন আছে, আর্থিক প্রকৃত মজুরি, মজুরি ও আয়, এটা আমরা পরে দেখবো। তাহলে এখানে এটাকে বললাম আমরা শ্রম বাজার। তাহলে উৎপাদন করতে গেলে আমাদের শ্রমের দরকার আছে। এরপরে আমরা দেখি পরেরটা আমাদের কি, মূলধন। মূলধন বললে মূলত আমরা বুঝি যে যেগুলো দিয়ে উৎপাদন করা হয়, যেমন আমি যদি বলি মেশিনারি গুডস, যেটাকে আমরা বলি প্রকৃত পুঁজি। আর আরেকটা আছে ফিনান্সিয়াল ক্যাপিটাল, এটা আমরা ডিটেলস আলোচনা করব আমাদের পরের ক্লাসগুলোতে। তো আমরা বলছি যে এই যে আমাদের পুঁজিটা হলো মূলত যেটা দেখা যায় এবং যেটা দিয়ে উৎপাদন করা হয়। যেমন আমি যদি বলি এটা একটা গার্মেন্টস প্রডিউস হচ্ছে,
গার্মেন্টস প্রডিউস করতে গেলে এখানে একটা মেশিনারি গুডস লেগেছে, তো মেশিনারিটাই আমার মূলধন। তো মেশিনারিটা নেওয়ার জন্য উৎপাদনকারী কি করেছে, তাহলে উৎপাদনকারী, এটা গুলো সব উৎপাদনকারীর সঙ্গে রিলেটেড, উৎপাদনকারী এই মেশিনারি গুডটা নেওয়ার জন্য সে ব্যাংকে গেছে, ব্যাংক থেকে সে টাকা নিয়েছে, নিয়ে এই পুঁজি দ্রব্যটা কিনেছে, অর্থাৎ মেশিনারি গুডটা কিনেছে। তো সেই এগুলো নিয়ে আমরা ফার্স্ট চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো যে মূলধন কাকে বলে। তো সেটা কিনেছে, কেনার পরে সে উৎপাদন কাজে লাগিয়েছে। তো উৎপাদন কাজে লাগালে এটা এই মূলধনের ভ্যালু আছে, যেমন এটা দিয়ে আমি বলছি এটা দিয়ে কাপড় তৈরি হয়, টাকা পয়সা আমাদের মূলধন হিসাবে কাজ করে, আর্থিক পুঁজি যেটাকে আমরা বলি। তো এখানে আমাদের মূলধনের ধারণা আছে, স্থায়ী চলতি মূলধন আছে, গতিশীলতা আছে, মূলধন কোন সেক্টর থেকে কোন সেক্টরে মুভ করে নাকি মুভ করে না, মূলধনের যোগান কিভাবে আসে, মূলধন গঠনের উপায়, সেটা আমরা এখানে দেখতে পাবো। আমাদের সময় একটু শেষের দিকে চলে এসেছে, তো আমরা এরপরে আমরা আসি। তাহলে আমরা দেখলাম কি, শ্রম দেখলাম, পুঁজি দেখলাম, আর এবার আমরা দেখছি কি সংগঠক। এখন আমরা ভূমি দেখিনি আর কি। তো সংগঠকটা আমরা কি বলছি যে আমার নির্দিষ্ট, আমার মাথায় একটা আইডিয়া আছে, তো সেই আইডিয়াকে আমি এক্সিকিউট করতে চাই, তার জন্য আমি ডিটেলস একটা প্ল্যান আমার আছে, আমি কিভাবে টিম গঠন করব সেটা আমার আছে, এবং আমি একটা সাকসেস দেখতে পাই শুরুতে বসে। তো এইরকম একটা প্ল্যান নিয়েই আমি মূলত কাজ শুরু করি। তো উদ্যোগে যেমন আমি যদি বলি এই মোবাইল ফোনটা তৈরি হয়েছে, তো এই মোবাইল ফোনটা তৈরি হওয়ার জন্য যে কোম্পানিটা তৈরি করেছে তার একটা নির্দিষ্ট প্ল্যান ছিল, এটাকে সে এক্সিকিউট করেছে। তো এক্সিকিউট করে সে এখনো মার্কেটে টিকে আছে, তার অর্থ কি, সে এখান থেকে মুনাফা অর্জন করতে চায়। তাহলে সংগঠক কি, যে ভূমি শ্রম মূলধন এগুলোকে এক করে উৎপাদন করে, এবং যার বিনিময়ে তার একটা প্রফিট আসে। তো সেই উদ্দেশ্যই তার মূলত সংগঠক হিসাবে মার্কেটে টিকিয়ে রাখে। তো এখানে আমরা বলছি কি, সংগঠকের ধারণা আমরা দেখতে চাই, সংগঠন ও উদ্যোক্তা কিভাবে আসে সেটা আমরা দেখব, উদ্যোক্তার কার্যাবলী কি, সে কি কি কাজ সম্পাদন করে, এরপর আমরা দেখবো যে প্রকারভেদ, একক, অংশীদারি, যৌথ মূলধনী কারবার, সেগুলো আমরা পরে দেখব। এরপর আমরা আসছি আমাদের অষ্টম অধ্যায়, যেটাকে আমরা বলছি ভূমি, যার এখন আমরা বলছি খাজনা। তো খাজনাটা আসলে কি, খাজনাটা আমাদের জানি যে ভূমির থেকে যে অতিরিক্ত উপার্জন করা হয় সেটাই হলো আমাদের খাজনা, অর্থাৎ ভূমিতে কাজ করে ভূমির খরচ বাদে যে আয়টা হয়। যেমন আমি যদি বলি ভূমিতে কাজ করে আমার 100 টাকা খরচ হয়েছে সব মিলে, আর ভূমি থেকে আমি আয় করেছি 120 টাকা, তাহলে এই 20 টাকাটাকে আমরা বলি খাজনা। এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো এই খাজনাটা আমাদের কোত্থেকে আসলো, ভূমির থেকে। তাহলে আমরা যদি চ্যাপ্টার গুলো দেখে একটু তাকাই, তাহলে এখানে দেখছি কি, এখানে হলো আমাদের শ্রম, ভূমিটা আমাদের পরে এসছে, পুঁজি, সংগঠক, আর এটা হলো আমাদের ভূমি। তাহলে আমরা পেলাম কি, ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন, এই চারটা কিন্তু আমাদের চারটা চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা আসি আমাদের নবম অধ্যায়, এটা আমাদের ওরকম আর সব মিলে যে আমাদের ওই আগের গুলোর সঙ্গে ওভাবে রিলেটেড সেটা না। এখানে হলো আমাদের সামগ্রিক আয় আর ব্যয়, অর্থাৎ কিভাবে অর্থনীতিতে সমগ্রভাবে যে ইনকামটা অর্থনীতিতে আসে, অর্থাৎ এই যে সমস্ত বাংলাদেশের আয় কত, আমি যদি একটা বছরের নির্দিষ্ট সময়ে সবাই যত আয় করেছে সেই আয়টা বের করতে চাই, তখন তাকে আমরা বলি সামগ্রিক আয়। তো কেউ যদি আয় করে, তা কেউ না কেউ নিঃসন্দেহে ব্যয় করেছে, অর্থাৎ একদিক থেকে সামগ্রিক আয় আসে, আর একদিক থেকে আসে সামগ্রিক ব্যয়। দুটোই মূলত কি হয়, অর্থনীতিতে সমান হয়, আয়ও যা অর্থনীতিতে, ব্যয়ও তা। তো এটা নিয়ে আমরা আলোচনা করব যে অর্থনীতিতে কিভাবে সামগ্রিকভাবে আয়টা আসে এবং সামগ্রিকভাবে ব্যয়টা আসে। এই চ্যাপ্টারটা মূলত আমাদের সামগ্রিক আয় ব্যয় নিয়ে আলোচনা। এরপরে আমাদের আছে মুদ্রা ও ব্যাংক, অর্থাৎ আমরা জানি যে আমাদের এই যে আমরা মোবাইলটা কিনেছি, এই মোবাইল কিনতে গেলে কিন্তু আমাদের আলু, চাল, ডাল, পটল, তেল কেউ অ্যাকসেপ্ট করেনি, এর জন্য আমাদের মুদ্রা লেগেছে। তো মুদ্রা সরবরাহটা মূলত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে আসে, মূলত সেগুলোই আমাদের এখানে আলোচনা আছে। তো এখানে আমাদের কি কি আছে, মুদ্রা কি, মুদ্রার কার্যাবলী কি, মুদ্রার মূল্য কিভাবে আসে, চাহিদা ও যোগান কিভাবে আসে, মুদ্রার পরিমাণ তত্ত্ব, ফিশারি ও তত্ত্ব, সেটা আমরা আলোচনা করব। এরপরে আমাদের আসে কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ এই আর্থিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক যেগুলো সরকারের আয়ত্তে থাকে কিন্তু সরকারি না, সেগুলোকে আমরা বলি বাণিজ্যিক ব্যাংক। তো এই ব্যাংক কিভাবে ঋণ সৃষ্টি করে, অর্থাৎ ঋণ কিভাবে দেয়। এরপরে আমরা জানি যে মোবাইল ব্যাংকিং একটা এখন গুরুত্বপূর্ণ ব্যাপার, যেমন আমরা মোবাইলে অনলাইনে সবকিছু এখন ট্রানজাকশন করতে পারি, আমাদের বিকাশ থেকে শুরু করে আদার অনেক কার্ড ফার্ড যা আছে আমাদের, এগুলো সব অনলাইন ব্যাংকিং এগুলো সম্পন্ন হয়ে থাকে। এরপরে আমরা দেখবো যে বাণিজ্যিক ব্যাংকের যে আমাদের সমাজসেবামূলক কার্যক্রম আছে সেগুলো আমরা এখানে দেখবো শেষমেশ। তো আমাদের মোটামুটি আজকের এখানে আমাদের চ্যাপ্টার শেষ হয়েছে। সবাইকে ধন্যবাদ। তার আগে আমরা বলে নিচ্ছি যে আমাদের বইগুলো কি কি থাকবে। আমাদের বইগুলো থাকবে হলো, আমরা আগে লিখে ফেলি, এখানে আমাদের দুটো বইয়ের আমরা ইয়ে দিয়েছি। এই বইটা হলো আমাদের প্রথম আমাদের যে রেফারেন্স বই, সেটাকে আমরা বলছি, আমাদের বইয়ের নাম আখতারুল ইসলাম স্যার আর স্বপন ইগনেসিয়াস গ্রেগরি এবং হুমায়ুন কবির স্যারের বই। এটা অর্থনীতির প্রথম পত্র, অ্যাঞ্জেল পাবলিকেশনের, এটা আমাদের নীল খেতে গেলে পাওয়া যাবে। আর এরপরের বইটা রণজিৎ কুমার নাথ, এটা প্রথম পত্রের বই, হাসান বুক হাউস থেকে এটা পাবলিশড হয়েছে। তো এই বইটাও আমাদের নীল খেতে পাওয়া যাবে। তো এই দুটো বই সবাইকে রাখতে হবে এবং কিনতে হবে। আমি জানি যে অনেকেই অনেক কাজে অপচয় করে, কিন্তু বই কেনার জন্য অনেকেই কম ব্যয় করে। তো বই কেনাটা গুরুত্বপূর্ণ অন্যান্য কাজের চাইতে। বই আমাকে যা দিবে সেটা কেউ নিতে পারবে না, কিন্তু অন্যান্য জিনিস দিয়ে কেউ কেড়ে নিতে পারে।
তো সেক্ষেত্রে আমাদের এইটার দিকে খেয়াল রাখতে হবে, দুটো বই কিন্তু মাস্ট থাকতে হবে। এরপরে আমরা বলছি যে আর যদি কেউ আরো কিনতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা বলে দিব যে কোন কোন বই তার রেফারেন্স হিসাবে আর কিনতে পারে সে। আমার মনে হয় এই দুটো বই কিনলে খুব বেশি আর এর বাইরে কিছু থাকবে না। আর বেশিরভাগ যদি আমরা এমন ভাবে পড়াবো যাতে বইটা হয়তো খুব বেশি তার অত সমস্যা হবে না। তো এখন আমরা আমাদের সবার মুখ খুলে দিচ্ছি। তো এরপরে যদি কোশ্চেন থাকে তোমরা এখান থেকে কোশ্চেন করতে পারবা। তার আগে একটু আমি ওয়েট করি যে আহ, তোমরা এখন শুধু একজন কথা বলবা, বাদ বাকিরা মুখ বন্ধ করে রাখবা। হুম, এখন তোমরা বলতে জিজ্ঞেস করতে পারো। স্যার, হ্যাঁ, স্যার আমাদের যে প্রেজেন্টেশনটা দিচ্ছি মানে চ্যাট বক্সে যে আমাদের রোল এবং নাম দিচ্ছি সেটা যদি আপনি একবার বলে দিতেন ক্লাসের শেষে তাহলে হয়তো বা ভালো হতো। ক্লাসের শেষে তোমার, আচ্ছা আমি আগে দেখি যে কে কে আছে এখানে। চ্যাট বক্সটা আমি দেখি, আমাদের সময় কত মিনিট আছে, 3 মিনিট। আমি আগে ছবি তুলে নিই, ঠিক আছে? তোমরা বারবার কিন্তু দিও না, শেষে আমার এখানে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে শোনাই, ঠিক আছে? কে কে প্রেজেন্ট আছো? 25 আছো, 35 আছো, 5 আছো, 16 আছো, 3 আছো, 11 আছো, 20 আছো, 4 আছো, 61 আছো, 64 আছো, 36 আছো, 12 আছো, 55 আছো, 13 আছো, 42 আছো, 2 আছো, 41 আছো, 54 আছো, 14 আছো, 12 ডাবল দিছো, 9 আছো, 42 আছো, 42 বোধহয় ডাবল দিছো, 33 আছো, 33 বোধহয় ডাবল দিছো, 60 আছো, 1 আছো, 19 আছো, 53 আছো, 6 বোধহয় ডাবল দিছো, 6 আছো, 68 আছো, 40 আছো, 45 আছো, 12 বোধহয় ডাবল দিছো, 12 আছো, 22 আছো, 49 আছো, 54 আছো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখান থেকে আর কিছু জিজ্ঞাসা আছে? স্যার, হ্যাঁ, স্যার আমরা কি এই যে দুইটা যে বুক রাইটে যে তথ্যগুলো দিলেন, দুইটা বই যে সূত্রগুলো, তিনটা বই কিনবো? দুটো বই, দুটো বই। দুটো বইয়ের বাইরে লাগবে না। আমি জানি যে তোমাদের বই পড়া অভ্যাস খুবই কম। যারা শুরু থেকে সিরিয়াস এখন থাকবে শুধু তারাই কেবল ভালো করবে। আর যারা নেচে গিয়ে এখন হেসে দুইটা খেলে, বই। যারা নেচে গিয়ে হেসে খেলে ঘুরে বেড়াবে তাদের রেজাল্ট ওই রকমই হবে। আর আমি জানি যে তোমরা যারা আর্টস নিয়ে পড়ছো তোমাদের কিন্তু সুযোগটা অনেক লিমিটেড। কারণ কি? কারণ সায়েন্সের কিন্তু সেক্টর অনেক। তো এখানে আবার সুযোগ যেমন লিমিটেড, এখানে কিন্তু তোমাদের সেক্টর অনেক বেশি। যেমন আর্টসে কিন্তু স্টুডেন্ট সংখ্যা কম থাকে, এবং দেখা যায় কি ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়তে চাও তাদের জন্য কিন্তু এখানে অনেক অপরচুনিটি আছে। যারা শুরু থেকে সিরিয়াস থাকবে, একটু ভালো রেজাল্ট করলে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। আই ক্যান অ্যাসিওর ইউ। যারা ইংরেজির দিকে একটু শুরুতে গুরুত্ব দিবা আর ভালো রেজাল্ট করার একটু দিকে মন দিবা, দেখবা যে তোমার চান্স হয়ে গেছে। আর সবসময় নিজে পড়ার মধ্যে থাকলে শুধু ক্লাসের বই না, ক্লাসের বাইরে বই পড়তে হবে। সেগুলো আমরা পরের ক্লাসগুলোতে যদি আমি দেখি তোমাদের মোটিভেশনাল যে বইগুলো আছে বা তোমাদের যে বইগুলো পড়লে পরেতে কাজ হবে, সেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে ক্লাস একটা একটা করে ক্লাসের পরে দেওয়ার চেষ্টা করবো। আর শুধু ক্লাসের বইয়ের মধ্যে সীমিত থাকবে না। এখন তোমাদের যথেষ্ট সময় আছে, এই সময়ে কখনোই মোবাইলের দিকে কম তাকাবো। মোবাইলের দিকে যদিও আমি ইউজ করি, কিন্তু তোমাদেরকে বলছি মোবাইল কম ইউজ করবা। যে যত কম মোবাইল ইউজ করবে তার রেজাল্ট তত বেটার হবে। তো মোবাইল কম ইউজ করবা। আর তোমরা হলো এই যে আমি যে বইগুলো বলবো সেগুলো পড়ার চেষ্টা করবা। আর বাসায় যে বই আছে উপন্যাস রিলেটেড বা অন্য যে কোনো আদার সাইডের বই, ক্লাসের বইয়ের পাশাপাশি সেগুলো তোমাকে স্টাডি করতে হবে। তখনই কেবল তুমি ভালো জায়গায় যেতে পারবে। কারণ বিশ্ববিদ্যালয়ে চান্স মানে এরকম কিন্তু না যে কয়েকটা বই বা সিলেবাস পড়ে কিন্তু এখানে চান্স পাওয়াটা একটু কঠিন। এখানে যারা আসে তাদের কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতে হয় কিছুটা হলেও। তো চান্সের ক্ষেত্রে তোমরা যারা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়তে চাও